বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী শুনছেন নবম পর্ব। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এই গ্রাম হইতে উঠিয়া যাইবার তাগিদ দিয়া আসিতেছিল। হরিহরও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানে কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একটু ছাড়িয়াই দিয়েছে। মধ্য গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভ্রাতার নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছিলেন ও নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতায় স্কুলে পড়ে, গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স 14, সুনীলের বয়স 8 বৎসর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। তাহা হইলেও বারবার ইহারা লাহোরে কাটিয়াছে। নীলমণি রায় সেখানে কমিসেরিয়েটে চাকরি করতেন, সেখানে ইহাদের জন্ম, সেখানে লালিত পালিত, কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটোল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানি কাগজে 10,000 টাকার মালিক, একথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়ে আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করে আসিয়াছেন, তিনি ও তাহার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতে তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হটি আসিতে বাধ্য হইল। কথায় ব্যবহারে কাজে খুঁটিনাটি সব ব্যাপারে তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমে তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহেন। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদের চাল চলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সর্বদা ফিটফাট সাজিয়াছে, কাপড় এতটুকু ময়লা হইতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্তুত চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের উপর সর্ববিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারের চালচলন হইতে উহাদের ব্যাপারে বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশতে দেন না, অপুর সঙ্গেও নয়। পাছে পাড়াগাঁয়ের এসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তি তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোটায় দোকানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়েছেন। রান্নাবান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যেই গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রহিল। সুরেশ উপরি বয়সী, ইংরেজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীর বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপুর পক্ষে 1 বৎসর বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বৎসরের ছেলের মতো দেখায়। সুরেশও এ পাড়ার ছেলের সঙ্গে অত একটা মেশে না। ওপাড়ার গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ি রামন বমি দুলের খুব খুব উৎসব হয়, সে উপলক্ষেও সেই মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানে কাটায়। গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলে সেও বোধ হয় বিবেচনা করে না। যে পোড়ো ভিটিটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হইয়া অবধি দেখিয়াছে সে ভিটার লোক ইহারা। সে হিসাবে ইহাদিগের প্রতি অপুর যে একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে, ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেকদিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন এমনি যে সে যেন প্রতিপদে দেখাতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরো ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখন পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞেস করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাধাঘাটে জলপাই তলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিকে
দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞেস করিল, অঙ্ক কি কষেছ, ডেসিমাল ফ্র্যাকশন করতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে? একখানা নিত্য কর্মপদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এইসব। সে ওইসব বই পড়িয়াছে, অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায় এখান থেকে ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে। এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য প্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই, দূরের স্কুলে বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব বেশি পড়ালেখা জানে না, তবু যতক্ষণ সে বাড়িতে থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতে মনে করে ছেলের জ্ঞান হইবে, সেটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসী গ্রাহক, অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলোকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়েছিল। এখন সেগুলো কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলে কেমন করিয়া যে সে ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপে ডাকবাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হা করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব ভালো জানে বলিয়া ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভেতর বেদনায় টন টন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে, লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনাকার জাদুকরের গল্প, আরো কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তার কিছুই হয় নাই। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতির পরিমিতির নামও শুনে নাই। ইংরেজির দৌড় ফার্স্ট বুকের গোড়ার পাতায়। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়া গায়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এর উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই। তাহাদের যেসব শিষ্য বাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলো বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নহে। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বড় বধূ সকলে মত প্রকাশ করিয়াছেন যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ, সরল, সুশ্রী এ ছেলেটিকে গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনে সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলে ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে উচ্চ আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে, তাহা হইলে শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠোয় পায়। একদিন একথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকে উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মান যোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতিটা দিয়ে নিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওর আমার তাহলে ভাবনা কি? 8-10 গো শিষ্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছায় গাঙ্গুলি বাড়ির পুজোটা বাধা হয়ে যায় তাহলেই। সুনীলের মা মুখ টিপে হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জেঠতুতো ভাই পাটনার বড় উকিল, তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পয়সারওয়ালা উকিল। এখন হইতে তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ি ছেলে রাখিতে যাইবেন কেন, ইত্যাদি ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাউকাও না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশেলে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোন, আরেকটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যে জেঠিমা আমার জুতো নেই, আমার একজোড়া জুতো দাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না,
বড় লোক ওরা, চাইলে হয়তো ভালো একজোড়া জুতা দেবে এখন। দেখিস নি যেমন সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওইরকম লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না। কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তা এতে আবার লজ্জা কি? আপনজন বলিস না, তাতে কি? হুঁ, আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারি না জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করিয়া বলিল, তা পারবে কেন? তোমার যত বৃদ্ধি সব গড়ের কোণে। খালি পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ, আজ 2 বছর পায়ে জুতো নেই। সে ভালো বড় লোক, চাইলে হয়তো দিয়ে দিত কেনে, তা তোমার মুখ দিয়ে বাক্যি বেরোবে না, মুখ চোরার রাজ। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়ে হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে আগে কত আসতিস, আজকাল আসিস নি কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানু অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফত তাহার জোগাইল না। রানু তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানুর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল উপর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল। রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অত সেদি সর্বদা বেশ ফিটপাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাছাড়া অপু জানে এই গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়েরই নয়। দিদির পরে যদি সে কাহাকে ভালোবাসে তো সে রানুদি। রানুদি যে তাহার দিকে টানে তাহা কি অপু জানে না? সে থালা তুলিয়া লইবা যাবার সময় একটু ইতস্তত করিয়া বলে, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরে আলমারিতে যে বইগুলো আছে শুধুটা পড়তে দেয় না, এখানে দেবে পড়তে, পড়েই দিয়ে যাব। রানু বলিল, কোন বই? আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দে, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেব। রানু প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ, সে বনের মধ্যে কি মাছ চৌকি দিবে বই কি? তুমি বুড়ো ছেলে পারো না আর ও যাবে? যাও, তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। কিন্তু অপু রাজি হইল। রানুর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর উপর লোভ তাহার বড়। এগুলো পড়িবার লোভ সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটা যাতায়াত করিয়াছে। 2-1খানা একটু একটু পড়িয়াছেও, কিন্তু সতু তো নিজে পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক-একখানি করিয়া বই সতু নিকট হইতে চাহিয়া লইয়া যায়। বাঁশবনের ছায়ে কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর হইয়া শুয়ে এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনের যোগিনী নাটক, দস্যুদহিতা, প্রেম পরিণাম বা অমৃতে গরল, গুপেশ্বরের গুপ্ত কথা। সে কত নাম করিবে, এক-একখানি করিয়া সে ধরে, শেষ না করে আর ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া ওঠে, রক টিপটিপ করে। পুকুর ধারের নির্জন বাষ্পনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পাটা শেওলার দামে নামে আসে তাহার খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেলা গেল। কি গল্প! সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকাযোগে মুর্শিদাবাদ যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দী করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার করে চাবিতালা করিয়া বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিল, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন? ইত্যাদি ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই, এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি ইত্যাদি। এমন সময় কাহার ভীম পতাকাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটাজুটোধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষ কষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক,
পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু, যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলুর জলে পুনর্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে। বৎস, সরোজ তোমার অপেক্ষা করিয়াছে। গ্রন্থাকারের লিপি কৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনরুজ্জীবন আরো বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায়ে তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 1-2 মিনিট ভাবে, আনন্দে বিস্ময়ে উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায় মন্দে সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে, মাথার উপর বাঁশচারে কত কি পাখি ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি উপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই, পরের মা চৌকে দিসকে, সে একলা বনের মধ্যে বসে একখানা বই পড়ার লোভে আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বুকা উপর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উইডিবি বই জীবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ের দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। জেলেখা নদীর উপর বসিয়া আহত নরেনের শুশ্রূষা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000 মানস দরবারের মধ্য স্থান পাইতে দেখিয়া শিবাজী রাগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজী 5,000? একবার পুনায় যাও তো, শিবাজী ফৌজে কত মানস পদার আছে গনিয়া আসিবে। রাজপাড়ার মরু পর্বতে, দিল্লির আগ্রার রংমহলে, শীষমহলে ওড়না পেশোয়াজ পরা সুন্দরী দলের সঙ্গে তাহার সারা দিনমান কাটে। এ কোন জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহিরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চড়িয়া ঊষর উপত্যকা ও ভুট্টাকে পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটের পার্বত্য বত্তের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওঘরের রণক্ষেত্রের 12 সহস্র রাজপুতকে, রাজপুতের হৃদয় বক্ষে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধাগণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পুত্র পত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটি বর্ষা আসিল। অপু এই গ্রামের চির শ্যাম বনভূমির ছায়ায়, লতাপাতার নিবিড়তায়, ভিজামাটির গন্ধে মানুষ হইয়াছে। তবু সে জানে রাজপুতনার ভিল প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রত্যেকটি স্থান, নাহারা, মগরুর অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়া চেনে। পর্বত হইতে অবতরণশীল শস্ত্রপাণি তেজসিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেকদিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কর্দরে ও উন্নত শিখরের রজনী দ্বিপ্রহরের সময় একটি রমণী কণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত, কোন বিশ্রাম শূন্য উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পেছন হইতে ভাসিয়া আসে। কমলমীর, সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভিল প্রদেশ, বীরবালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজবাবার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দেবী মীরাবল্লক্ষীর অলক্ত রক্তপদচিহ্ন আকার হইয়াছে বুনাস ও বড়ি নদীর তটভূমি শিলাখণ্ডে, ঝর্ণার উপল রাশির উপরে, বাজরা ও জোয়ার ক্ষেত ও মহুল বনে। চিতার রক্ষা হইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বৎসর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল হয়ে যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উইঢিবি, বইচিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহেশ্বরে জিজ্ঞাসা করিল,
খবরের কাগজ? না বাবা। সেদিন রাম কবচ লিখিয়া দিয়া বেহারি ঘোষের শাশুড়ির নিকট যে 3টি টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়েছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতে বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলিল। হ্যাঁ, খবরের কাগজ বটে। সে বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা। সে নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জুদের চণ্ডীমণ্ডপের ডাকবাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়েছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধ কি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মুঠে বেশি হইত না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরোলো। খুব সময়ে আমাদের কাছে কাগজটা এসেছে না বাবা? তবুও তার মনে দুঃখ থাকিয়া যায় যে গত বছর কাগজখানা হঠাৎ উহারা বন্ধ করিয়া দেওয়াতে জাপানি মাকড় শাশুড়ের গল্পটা শেষ ভাগ তাহার পড়া হয় নাই। রাইকো রাজসভায় যাবার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতে পারে নাই। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর রাঙা খাতাখানায় কি সব লিখছিস। আমার নাম রয়েছে, আর দেবী সিংহ নাকি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় পড়ে শোনাতে হবে কিন্তু। পরদিন রানী একটা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলছিল তুই ভালো লিখতে পারিস নাকি। লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লেখে। মাকে বলে, আর একটা পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, রাত্রির আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাতবো কি দিয়ে? এখানে রাতছি, এই আলুতে বসে পড়ো। অপু ঝগড়া করে। মা বকে, ছেলের রাত্রির হলো যত লেখাপড়ার চার, সারাদিন চুলের টিকিটি দেখাবার জো নেই। সকালে করিস কি? যা, তেল দেব না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো করে দেখে বিয়ে দেব। এ ভিটিতে নতুন পাকা বাড়ি উঠবে। আসছে বছর পৈতিটা দিয়ে নেই, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর খাতা হাতে ফিরাইয়া দিয়ে দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলে, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলে, দেখো না খুলে। রানী দেখিয়া খুশি সুরে বলে, ও অনেক লিখেছিস যে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলে, অপু লিখেছে না আরো কিছু? ইস, এসব বই দেখে লেখে। অপু প্রতিবাদের সুরে বলে, বই দেখে বই কি? আমি তো গল্প বানাই, পটুকে জিজ্ঞেস করো। ওকে বিকালে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে গল্প বলিনি বুঝি? রানী বলিল, না ভাই, ও লিখেছে আমি জানি, ও ওইরকম লেখে। খাসা যাত্রাপালা লিখেছিল খাতাতে, আমি পড়ে শোনালে। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর? নাম লিখে দে। অপু একটু অপ্রতিভতার সুরে বলে, গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দেবে। সচিত্র যৌবনের যোগিনী নাটকের ধরনে গল্পে আরম্ভ হইলেও শেষটা কিরূপ হইবে সে ভাবে ঠিক করতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি, বিশেষ করে অতসীদি পাছে তাহার কবির প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া যায়, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতে সেখানে ফেরত দিয়েছে। তাহার বাবা বাড়িতে নাই। সকালে উঠিয়া সে তাহাদের গ্রামে আর সকলের সঙ্গে পাশের গ্রামে আদ্য শ্রাদ্ধের নিমন্ত্রণে গেল। শুনিলে গেল তাহার সঙ্গে নানা গ্রামের ফলারে বামুনের দল 5-6 ক্রোশ দূর হইতে হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি 5-6টি করিয়া ছেলে মেয়ে সঙ্গে করে আসিয়াছে। সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে গিয়ে একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম হইল। প্রত্যেকের পাতে 4খানি করিয়া লুচি দিয়া যাইবার পর পরিবেশনাকারীর বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নাই। সকলেই পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়াছে।
ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতে লুচি ছিঁড়িতে চাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার্য ছোঁ মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশে চাদরে রাখিয়া বলিল, এগুলো রেখে দাও না, আবার এখনই দিবে, খেয়ে এখন। তারপর খানিকক্ষণ ধরে ভীষণ শোরগোল হইতে লাগিল। লুচির থামাটা এই শাড়িতে, কুমড়োটা যে আমার পাতে একেবারেই, ওহে গরম গরম দেখে, মশাই কি দিলেন হাত দিয়ে, দেখুন দেখি, স্রেফ কাঁচা ময়দা, ইত্যাদি ইত্যাদি। ছাদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ। কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তো হলে সেখানে ভদ্রলোকদের নিমন্ত্রণ করতে নেই। ৫ গন্ডা লুচি তো একেবারে ধরা বাঁধা ছাদার রেট বল্লাল সেনের আমল থেকে বাধা হয়েছে। চাইনি তোমার ছাদা। কন্দর্প মজুমদার এমন জায়গায় এখনো কর্মকর্তা হাতে। পায়ে ধরিয়া কন্দর্প মজুমদারকে প্রসন্ন করিলে। অপু এক পুটুলি ছাদা বহিয়া আনিল। সর্বজয় তাড়াতাড়ি বাহির আসিয়া হাসি মুখে বলিল, ও মা, এই যে কত এনেছিস, দেখি খোলতো। লুচি, পান্তুয়া, গজা, কত রে, ঠেকে রেখে দিই, সকালবেলা খেয়ে এখন। অপু বলিল, তোমায় কিন্তু মা খেতে হবে, তোমার জন্য আমি চেয়ে 2 বার করে পান্তুয়া নিয়েছি। সর্বজয় বলিল, হ্যাঁ রে, তুই বললি নাকি আমার মা খাবে, দাও, তুই তো একটা হালা ছেলে। অপু ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ তাই বুঝি আমি বলি, এমন করে বললাম তারা ভাবলে আমি খাবো। সর্বজয় খুশির সহিত পুটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল। উহাদের ঘরে রুয়াকে পা দিয়ে শুনিল সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? সুনীল সকলের দেখা দেখি ছাদা পা দিয়াছিল, বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে না কেন, ও ফলারে বামুনের ছেলে, ও এরপর ঠাকুর পুজো করে আর ছাদা বেঁধে বেড়াবে, এই ওদের ধারা। ওর মাটা অমনি হ্যাংলা, ওই জন্য আমি তোমাদের নিয়ে এই গায়ে আসতে চাইনি। কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে। যা, অপুকে ডেকে দিয়ে যা, না হয় গিয়ে ফেলে দিগে। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি, ছোট লোকের মতো সব বেঁধে আনবার দরকার কি? ভয় পাইয়া অপু আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা পাইয়া তাহার মা এত খুশি হইল, জ্যাঠাইমা তাহা দেখিয়া এত রাগিল কেন? খাবারগুলি কি ঢেলা মাটি যে সেগুলো ফেলিয়া দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামনের ছেলে। বারে, জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো ওসব কিছুই খাইতে পায় না, আর সেই বা নিজে এসব কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করিয়া অন্যায় হইতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এইসব করিয়া বেড়ায়, ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্য বাড়ি যাওয়া, মাছ ধরা। সে ছোট্ট ছেলে পটু জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়া সেবার মার খাইয়াছিল, সে সব বিষয়ে অপুর সঙ্গী। আজকাল সে আরো বড় হইয়াছে, মাথাতে লম্বা হইয়াছে, সবসময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ওপাড়া হইতে এপাড়া আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারোর সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, সে কথা সে এখনো ভুলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনারাঙা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায় সেইখানটিতে গিয়া নদীতে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে। একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দুলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বন কলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন। পাখির ডাকে বনের ছায়ায় উলুবনের শ্যামতলায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলার প্রথম কুঠির মাঠে আসা দিনটি হইতে এই মাঠ, বন, নদীর কি মোহ যে তাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতে তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যখনই ঘন বৈকালের ছায়া মাঠের ধারের খেজুর ঝোপের ডাসা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারদার হইতে বউ কথাকো পাপিয়ার ডাক ভাসিয়া আসে। ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙারে বটগাছটার আড়ালে হেলিয়া পড়েন। নদীর জল কালো হইয়া যায়। গাং শালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে। তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারিদিকে চাহিয়া দেখে। মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটিতে আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছের তলাটাতে। মাছ প্রায়ই হয় না। স্বরের ফাতনা স্থির জলে দণ্ডের
পর দণ্ড নিবাত নিষ্কম্প দীপশিকার মতো অটল। এক স্থানে কতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়, ঝোপের মধ্যে পাখির বাসা খোঁজে। ফিরিয়া আসিতে হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর, ঝিয়া মাছের ঝাঁক লেগেছে, এখানে কিছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শেওলা দামের পাশে গিয়া টোপ ফেলে। জলটার গভীর কালো রঙে মনে হয় বড় রুই কাতলা এখনই টোপ গেলে বুঝি আর কি। ভ্রমগুচিতে বেশি দেরি হয় না। স্বরের ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে সঙ্গে একখানা বই নিয়ে আসে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্ধ পুস্তক চাহিয়া লইয়াছে। ইংরেজি সে বুঝিতে পারে না। অর্থ পুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী ছোটবেলা হইতে তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলো গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তর একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্র পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। যে দুটি ইংরেজ বালক বালিকা সমুদ্র তীরের শৈলগাত্রে গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিতে গিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, সে সাহসিনী বালিকা প্রাসকোভিয়া লোপুলফ নির্বাসিত পিতার নির্বাসনদণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারবৃত্ত প্রান্তরের পথে সুদূর সাইবেরিয়া হইতে একা একা বাহির হইয়াছিল। তাহাদের সে যেন দেখিলে চিনতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশদা, এই গল্পটা তুমি জানো? বড় করে বলো না। সুরেশ বলে, ও জুটফেনের যুদ্ধের কথা। অপু অবাক হয়ে বলে, কি সুরেশদা, জুটফেন? কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়া একটা বড় সরপুটির মাছ কি করে তাহার ছিপে উঠে গেল। লোপ পাইয়া সে জায়গাটির আর অপু ছাড়ে না। গাছের ডালপালা ভাঙিয়া আনিয়া বিছাইয়া বসে। ক্রমে বেলা যায়। নদীর ধারের মাঠে আবার এই অপূর্ব নীরবতা। ওপারের দেয়ারের মাঠের পাড়ে সুদূর প্রসারী সবুজ উলুবনের কাশছোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের অতি পরিচিত পুরাতন সাথী বৈকালের মিলিয়ে যাওয়া শেষ রোদ। বঙ্গবাসীতে বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সে সুরেশ তার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখে আছে। তারই উপরে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ। জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তঃপাতি এক ক্ষুদ্র গ্রামের এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে যায়, আর মেষের দলকে ইতস্তত ছাড়িয়া দিয়া নিভৃত পল্লী প্রান্তের তৃণভূমির উপর বসিয়া সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষাকর্ত্রী, তুমি গিয়া রাজ সৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহদাত্রী দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তারপর নবতেজোদ্দীপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রুদলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইলেন, তারপর অজ্ঞানান্ধ লোককে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়াইয়া মারিল, এ সকল কথাই সে আজ পড়িয়াছে। এই বৈকাল বেলাটাতে এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্ব ভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা আর চারিধারে যোদৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার উপর মুক্ত নীল আকাশ। এদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠুরতা, জয় লালসার দর্প, রক্তস্রোত। অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী নীল নয়না পল্লী বালিকা। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরো ছবি মনে আসে, কত দূরের নীল সমুদ্র ঘেরা মার্টিনক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল, আর কত কি তাহা বোঝানো যায় না, বলা যায় না।
ছিপ গোটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নতশীর্ষ বাবলা ও সাই বাবলার বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ঝরাইয়া দিতেছে। সোনাডাঙ্গা মাঠের মাঝে ঠ্যাঙাড়ি বটগাছটার আড়ালে প্রকাণ্ড রক্তপূর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোন দেবশিশু অলকার জ্বলন্ত ফেনিল সোনার সমুদ্র হইতে ফু দিয়া একটা বুদবুদ তুলিয়া খেলার ছলে আকাশে উড়াইয়া দিয়েছিল। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বনান্তরালে নামিয়া পড়িতেছে। পেছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। সে জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইয়া লইতে পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মাছ হয়নি? একটাও না? চল বরং একখানা নৌকা খুলে নিয়ে আজ বেরিয়ে আসি, যাবি? কদমতলায় সাহেবের ঘাটে অনেক দূর দেশ হইতে নৌকা আসে। গুলপাতা বুঝাই, ধান ভুজাই, ঝিনুক বুঝাই নৌকা সারি সারি বাঁধা। নদীতে জেলেদের ঝিনুক তোলা নৌকায় বড় জাল ফেলিয়াছে। এই সময় প্রতি বছরই ইহারা দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাছ নদীতে নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া রাখিয়াছে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছিল। একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে ও অল্পক্ষণ পরে নৌকার পাশে উঠিয়া হাতের থলি হইতে 2-4খানা কুড়ানো ঝিনুক বালিকাদার রাশি হইতে ছাঁকিয়া নৌকার খোলে ছুঁড়িয়া ফেলিতেছে। অপু খুশির সহিত পটুকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস পটু কতক্ষণ ডুব দিয়ে থাকে? আয় গুনে দেখি, 1-2 করে। পারিস তুই অতক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাকাশ মোড়া তীরটি ঢালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বুঝাই নৌকা, খোটা পোতা নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া বড় বড় নোনা গাঙের জোয়ার ভাটা তুফান খাইয়া বেড়ায়। অপুর ইচ্ছা করে মাঝিদের কাছে বসিয়া সেসব দেশের গল্প শোনে। তাহার কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চাহে না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি এই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটু ও সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি, এই গুলপাতার এক পাটি কি দর? তোমার এই ধানের নৌকা কোথাকার? ও মাঝি, ঝালকাটির? সে কোন দিকে? এখান থেকে কত দূর? পটু বলিল, অপুদা চল তেঁতুলতলার ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট ডিঙি খুলিয়া লইয়া তাহাকে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। নদী জলে ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দামে জলপিপি বসিয়াছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে। চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দল কলরব করিতেছে। পরন্ত বেলায় অপূর্ব আকাশের গায়ে নানা রঙের মেঘ স্তূপ। পটু বলিল, অপুদা একটা গান করো না, সেই গানটা সেদিনের। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুর শিখে নিয়েছি খুব একটা ভালো গানের, সেইটে গাইব। আর একটু ওদিকে গিয়ে কিন্তু বাই, এখানে ডাঙার ওসব লুক রয়েছে, এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লুক রয়েছে কত দূরে, আর তোর গান গাইতে দূর, ধর সেটে। খানিকটা গিয়া অপু গান শুরু করে। পটু বাঁশের চাটার বৈঠকখানা তুলিয়া লইয়া নৌকার গোলয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না। স্রোত আপনা ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লাভাঙার বাঁকের বড় বাঁকের দিকে চলে গেল। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু একবার বাহিতেছিল, নৌকা কম দূরে আসে নাই, লাভাঙার বাঁকটা নজরে পড়িতেছিল এরই মধ্য। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠছে দেখছিস? এখনই ঝড় এলো বলে নৌকা ফেরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়ে তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরো যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শৌ শৌ রব উঠিল। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া আসিল। পাখাওয়ালা আকন্দের বীজ মাঠের দিক হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালার মাথা লুটাইয়া দুলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাই বাবলা ও বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পালাইল। অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কুঁচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই
বাতাস বাঁধিয়া সেখানে ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকা যাবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকার গোলইয়ে বসিয়া এক দৃষ্টে ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝড় ও মেঘের রাশি, দক্ষিণ দেশের মাছিদের ঝিনুকের স্তূপলা, স্রোতে ভাসমান কচুরিপানার দাম সব যেন মুছিয়া যায়। নিজেকে যেন বঙ্গবাসী কাগজে সে বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে। বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পেছনে ফেলিয়া সমুদ্র মাছের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া যায়। সিংহল উপকূলের শ্যামসুন্দর নারকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়া চলিয়াছে চলিয়াছে চলিয়াছে। এই ইছামতির জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ দূরের সে অদেখা সমুদ্রবক্ষ। এইরকম সবুজ বনঝোপ আবার সমুদ্রের সে দ্বীপটিতেও। সেখানে এরকম সন্ধ্যায় গাছতলায় বসিয়া অ্যাডেন বন্দরে সে বিলাত যাত্রী লোকটির মতো সে রূপসী আরবী মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাইবে। চালতে পোতার বাঁকের দিকে চাহিলে খবরের কাগজে বর্ণিত জাহাজের পেছনে সেই উড়নশীল জলচর পক্ষীর ঝাঁককে সে একেবারে স্পষ্ট দেখিতে পায় যেন। সে ওইসব জায়গায় যাইবে, ওইসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মতো আজিকার এই মন মাতানো কালবৈশাখী ঝড়ের মতো বিষম ঝড়ে তাহার জাহাজ ডুবুডুবু হইলে আমার অপূর্ব ভ্রমণ এ পঠিত নাবিকদের মতো সেও জালি বোটে করিয়া ডুবু পাহাড়ের গায়ে লাগা গুগলি শামুক পুড়াইয়া পুড়াইয়া খাইতে খাইতে অকল দরিয়ায় পাড়ি দিবে। ওই যে মাধবপুরের গ্রামের বাঁশবনের মাথায় তুতে রঙের মেঘের পাহাড় খানিকটা আগে ঝুঁকিয়াছিল, ওরই উপরে সেই সব নীল সমুদ্র, অজানা বেলাভূমি, নারকেলকুঞ্জ, আগ্নেয়গিরি, তুষার বর্ষী প্রান্তর, জেলেখা, সূর্য, গ্রেস, ডার্লিং, জুটফান, গাংচিল পাখির ডিম আহরণরতা সেই সব সুশ্রী ইংরাজ বালক বালিকা, সোনাকার জাদুকর পটকার, নির্জন প্রান্তরের চিন্তারতা লোরেনের সেই নীল নয়না পল্লীবালা জোয়ান, আরো কত কি আছে। তাহার টিনের বাক্সের বই কখানা, রানু দিদিদের বাড়ির বইগুলো, সুরেশ দাদার কাছে চাহিয়া লওয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজগুলো, ওইসব দেশের কথাই তাহাকে বলে। সেসব দেশে কোথায় কাহারা যেন তাহার জন্য অপেক্ষা করিয়াছে, সেখান হইতে তাহারও ডাক আসিবে একদিন, সেও যাইবে। একথা তাহার ধারণায় আসে না কত দূরে সেসব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে। আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিরে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দ যজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে? এসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার তরুণ কল্পনার রথবেগ, তাহার আশা ভরা জীবন পথের দুর্বার মোহ, সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এ সকল কথা তাহার মনে ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝখানে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে, সে জগৎ জানার মানুষ চেনার দিক কি চয়ে যাইবে। রঙিন ভবিষ্যৎ জীবন স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে ডিঙি ভিড়িতেই তাহার চমক ভাঙে। নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে উল্লাসে শীষ দিতে দিতে বাড়ির দিকে চলে। সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়াছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সেসব শুনিতেছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশি যাইতেছে। এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধার কথা বাবা বারবার গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা যখন অল্প বয়সে সেখানে অনেকদিন ছিল, সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে। জিনিসপত্র সস্তা, তার মার খুব আগ্রহ প্রকাশ করিল।
সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই, দুঃখ এদেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলে সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারলে আজও যায়, একদিন আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরে সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে সর্বজয়ার পূজার মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়, এই জন্য এ পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল, সে পূজা দিয়ে আসিবে, ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করে আসিবে। তাহার মা বলিল, যা বকিস নে তুই, একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল, আমি বুঝি সারাদিন এরকমে বাড়িতে বসে থাকবো, যেতে পারবো না কোথাও বুঝি? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে, উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধাতিশয্যে তাহাকেই পাঠাইতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক চিরে উঁচু মাটির পথ, পথের দুধারে মাঠের মধ্যেই শুধু আকন্দ ফুলের বন, দীর্ঘ সেভাত ডাটাগুলি ফুলের ভারে নত হইয়া দুর্ভাগাসের উপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই, দুপুরের অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে, অপুর খালি পায়ে বেলি মাঠের তাত লাগিতেছিল, তাহাতে বেশ আরাম হয়। পথের দ্বারের বন ছোপে কত কি ফুল ফুটিয়াছে। সাই বাবলা গাছের নতুন ফোটা ফুলের শীর্ষ সূর্যের দিকে মুখ করিয়া ফিরাইয়াছে। ছোট এরকমের গাছে রাঙা রাঙা বনডুমুরের মতো কি অজস্র ফল পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ্দুর পোড়া সোদা সোদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝুপের ভেতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৈচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা শাটিনের জামাটার 2 পকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভুরিয়া উঠিতেছিল। সে কাহাকেও বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদপোড়া গন্ধটা, এই ছায়া বড়া দুর্ভাগাস, সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বনঝোপ, ওই দোলানো ফুল ফলের থলো, আলকুশি, বনকলমি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটে ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও। তাহা হইলেই এরকম বনফুল ছোলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে সর সর শব্দ, বৈকালের রোদে সোনার সিঁদুর রাঙানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এ প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়ে গিয়া কখন অন্য ঋতু পড়েছে, গাছপালায়, আকাশে বাতাসে পাখির কলকাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইছামতির নব নব পরিবর্তনশীল রূপ তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালার জলে স্থলে শূন্যে ফুলে ফলে কি পরিবর্তন ঘটে তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যুগ সে ভালোবাসে, ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের উপরে রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতপ্ত ও গুমটের অবসানে সারা দিক চক্রবাল জুড়িয়া ঘন নীল মেঘসজ্জার গম্ভীর সুন্দর রূপ, অস্তবেলায় সোনাডাঙ্গার মাথার উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা, ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুলের দূর প্রসারিত চর, চাঁদনি রাতে জ্যোৎস্না জলের খুপড়ি কাটা বাঁশবনের তলা, অপুর স্ফুটনোন্মুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপ মারিয়া দিয়েছিল। কান্তিরসের চোখ খুলিয়া দিয়াছিল, চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষামন্ত্র শুনাইয়াছিল। অপু কখনো জীবনে এ শিক্ষা বিস্তৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তরূপা প্রকৃতি তাহা ধীরে ধীরে গ্রহণ করাইতেছিলেন। নদীডাঙ্গার বাওরে কাহারা মাছ ধরিয়াছে, সে খানিক্ষণ দাঁড়াইয়া দেখিল। গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। ও গান তো অপু জানে, কতবার গাহিয়াছে। দিনে দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হলো ভার। বোষ্টম দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালাঘরের পাঠশালা বসে আছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে, সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশাইয়ের বয়স বেশি নয়, তাহাদের গায়ের প্রসন্ন গুরুমশাইয়ের চেয়ে অনেক কম। আরেক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে,
আর ছোট নাই, ছোট থাকলে কি আর মা একা কোথাও ছাড়িয়া দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া, তাহা ছাড়া আসছে মাসের এই দিনটিতে তাহারা কত দূর, কোথায় চলিয়া যাইবে, কোথায় সেই কাশি, সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছিল। পাড়ার মধ্যে পৌঁছিতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতেই পারিল না। কায় ক্লেশে সম্মুখের পথে দৃষ্টি রাখিয়া কোন রকমে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে, সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছিল, এই সেই যাচ্ছে, দেখ দেখছে। সে যে পুটুলের ভেতর বাঁধিয়া নারকেল নাড় লইয়া যাইতেছিল তাহাও সকলে জানে। তাহার পিসে মশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে, এ কথাটা পর্যন্ত কাহাকে জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকে জিজ্ঞেস করাতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা, উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্যকে। কতক্ষণ সে চৈত্র মাসের খররুদ্র বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নেই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহিরে আসিয়া রুয়াকে পা দিতে দেখিল দরজার কাছে কাহাদের একটি অপরিচিত প্রিয়দর্শন বালক পুটুলি হাতে লজ্জা কুণ্ঠিত ভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিত ভাবে বলিল, তুমি কে খোকা, কোত্থেকে আসছ? অপু আনাড়ির মতো আগাই আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, এই আমার বাড়ি নিশ্চিন্দেপুরে, আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসিলেই ভালো হইত। হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে, হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত আগে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তাহার কপাল ঘামিয়া উঠিল। কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রুয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার বাবা মা কেমন আছেন সে কথা জিজ্ঞেস করিল। তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা বলিল। দিদিকে যদিও কখনো দেখে নাই, তবু দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনি শরবত করিয়া নিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়, অল্প বয়স, রাজির দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া দেখিতেছিল। জ্ঞাতি সম্পর্কের ভাইপুটি যে দেখিতে এত সুন্দর বা তাহার বয়স এত কম তাহার পিসি বোধ হয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্দেপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাওয়া নেই তাই। পরে সে পুনরায় গর্বের চোখে অপুর দিকে চাহিয়া রহিল। ভাবটা এই, দেখো আমার ভাইপো কেমন রাজপুত্রের মতো চেহারা, এখন বুঝো কি দরের বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাক শিটে মারা চুয়ারে চুয়ারে চেহারা, বয়স বুঝিবার উপায় নেই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হইয়াছিল, পিসেমশাইকে তেমনি তাহার ভয় হইল। ছেলেবেলার সে যে প্রসন্ন গুরুমশাইয়ের কাছে পড়িত তেমনি যেন চেহারাটা। মনে হইল এই লোক এখনই বলিতে পারে, বড্ড জ্যাটা ছেলে দেখছি তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিকে ওদিকে একটু ঘুরিয়া আসিল। চারিদিক জঙ্গলে ভরা ফাঁকা জমি, দুর্ভাগাস নাই প্রায় এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুরি পথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি। অনেক সময় লোকের বাড়ির উঠানের উপর দিয়া পথ। তাহার বয়সী 2-4 জনকে খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হা করিয়া চাহিয়া রহিল যে তাহাদের সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে মার কাছে সে চিড়া, মুড়ি, নাড় বা বাসি ভাত খাইয়া থাকে। এখানে কি উহারা দিবে? কাল রাত্রে তো ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়েছে। আজ যদি সে এখনই ফিরে তবে হয়তো উহারা ভাবে ছেলেটা ভারী পেটুক, খাবার খাইবার লুভে লুভে সে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ কি খাবার খাওয়া ভালো? সে এখন কি করিবে? না, বাড়ি ফিরিবে না। আরো খানিকক্ষণ পথে পথে ফিরিয়া একেবারে সেই ভাত খাওয়ার সময় একটু আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাঁড়াইয়া থাকে। পায়ে পায়ে সে অবশেষে বাড়িতেই আসিয়া পৌঁছিল। একটি 6-7 বৎসরের মেয়ে একটা কাঁসার বাটি হাতে বাড়ি ঢুকিয়া উঠান হইতে ডাকিয়া কহিল, নাওড়ি দেছ জেঠিমা, মোরে একটু দেবে? অপুর পেশিমা ঘরের ভেতর হইতে বলিল, কে রে, গুলকি? না, ও বেলা রাখবো, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রুয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের মতো খাটো।
ময়লা কাপড় পরনে, মাথার তেল নাই, রং শ্যামবর্ণ। অপর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি লইয়া উঠিয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের পিসিমা? তার পিসি বলিল, কে গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর বাপ মা কেউ কোথাও নেই। নিবারণ মুখুজ্জের বউ, এই যে পাশের বাড়ি, ওর দূর সম্পর্কের জেঠি, সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব শুরু করিল। ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরাইয়া দেখাইয়া বেড়াইল। বাড়ি ফিরিবার পথে দেখিল সে অনাথ মেয়ে গুলকি পথের দ্বারে পা ছড়াইয়া একলাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল। আঁচলে একরাশ আধা পাকা বকুল ফুল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরো পরিচয় লইয়াছে। নিবারণ মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয়, রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর বাড়ি ওর বাড়ি গিয়ে বেড়ায়। নিজের পুষি সাতগন্ডা তাদেরই জোটে না, তাই আবার পর। গুলকিকে দেখে ওপর মোটেই লজ্জা হয় না। ছোট্ট এইটুকু মেয়েটা, আহা, কেউ নেই। তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়ে বলিল, আঁচলে কি লুকোচ্ছিস দেখি খুকি। গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখে অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফুল পড়িতে পড়িতে চলিয়াছিল। সেগুলো সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল ফুল। ও খুকি, কিছু বলবো না, ও খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে। এমন সময় দেখিতে পাইল খিড়কি দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উকি মারিতেছে, আবার একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচোখি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলে। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছি, এক দৌড়ে। বলিয়া সে খিড়কি দরজার দিকে ছুটিল। গুলকি আর পেছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ির দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলো মুঠোয় চাপিয়া ধরে বলিল, বড় ছুট দিচ্ছিলে যে, আমার সঙ্গে ছুটে বুঝি তুই পারবি খুকি? গুলকির প্রথম ভয় হইয়াছিল বুঝিবা তাহাকে মারিবে, কিন্তু অপু চুলের মুঠি ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায় সে বুঝিল এ একটা খেলা। সে আবার ওই রকম করে হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়, কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এরকম উকি ঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসে, দৌড়িয়া পালায়, তাহার ইচ্ছা প্রকাশ করে। অন্য উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এরকমই ছিল। এরকম আঁচলে কুল বেল বইচি বাঁধিয়া আপন মনে ঘুরিয়ে বেড়াইত, কেহ বুঝিত না, কেহ দেখিত না। এইরকম পেটুক, এইরকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, এখানে একটু খেলি। আহা, বাপ মাহারা দুঃখী মেয়ে আপন মনে বেড়ায়। সে গুলকির চুলের মুঠা ছাড়িয়া দিয়ে হাত ধরিয়াছিল। বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুর পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো আর তুই ছুটে যাবি, ওই কাঁঠাল গাছটা বুড়ি, আয়। মুঠা ছাড়িয়া দিতে গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হয়ে দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা, দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরবো, দেখিস। আচ্ছা, ওই গেলি তো, এই দেখ। বলিয়া সে নিঃশ্বাস বন্ধ করে এক দৌড় দিল। গুলকি পেছন দিকে চাহিয়া অপুকে দৌড়িতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়িবার চেষ্টা করিল, কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়ে তাহাকে ধরিয়া ফেলিল। বাড়ি ছুট দিতে শিখেছিস না খুকি? তা কি তুই আমার সঙ্গে পারিস? চল, চোর চৌকিদার খেলা করবি। তুই হবি চোর, এই কাঁঠাল গাছে পাতা চুরি করে পালালি, বুঝলি? আর আমি হব চৌকিদার, তোকে ধরব। গুলকির মুখে আর হাসি ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়ে আশ্বাস দেবার সুরে বলিল, কাই বিচি নেবে? অপু মনে ভাবিল, চাষার গ্রামে থাকিয়া ও এইসব কথা শিখিয়াছে। তাহাদের গ্রামে যেমন গুয়ালা কি সদ্গুপের ছেলেমেয়েরা কথা বলে, তেমনি। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পেছনে পেছনে গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে তাহার পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘন্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি বিরক্তি না করে নির্লজ্জ ভাবে খাইতে বসিল। অনেকগুলো ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলো মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল, তবু উঠিবার নাম করে না। অপুর পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, হাঁসপাস করছিস, নে উঠ,
কত ভাত নিয়ে ফেলি দেখ তো, তোর কেবল দৃষ্টি খিদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতে ডাকেও না। হলোই পাপড়, তাহলে কচি তো। শনিবারে সিদ্ধেশ্বরীর মন্দিরে অপু পূজা দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি, বুকের উপর পড়ে আছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, 4 পয়সা দক্ষিণে কেন খোকা? এ তো হবে না, বাড়ির পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মাঝে 4 পয়সা দিয়েছে মোটে, আর তো আমার কাছে নেই। মেয়েটি খান কত কলা মূলা বাছিয়া একখানা পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, বেলপাতা আর সিঁদুরও দিলাম, তোমাদের বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোক এরা, আমার যদি পয়সা থাকতো আরো 2 পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পূজার গল্প করিতেছে। পাশে গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলার আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, ওরে জেঠি, অমন করে মেরো না, ওরে বাবারে, ও জেঠি, মোর পিঠ কেটে রক্ত পড়ছে, মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলার চিৎকার শোনা গেল, হারামজাদি বদমাইশ, চৌধুরীদের বাড়ি গিয়েছ নেমন্তন্ন খেতে, এমনি তোমার নোলা, তোমার নোলায় যদি আজ হাত পুড়িয়া ছেঁকা না দেই, লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে, আর শতেক খোয়ারির চোখের মাথা খেয়ে দেখিতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ বালাই কোথাকার, বাড়িতে তোমায় খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে, সত্যি কথা বললে লোকের সঙ্গে আর অমন ভাব থাকে না, তাহলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল, চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথা মুখ দিয়া বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালপাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসুমশাই ঠিক করিয়া দিয়াছে, এই গ্রাম হইতে নবাবগঞ্জে তামাক বোঝাই গাড়ি চাইবে, সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দিপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূরে গিয়া বামুনপাড়ার পথের মোড়ে গুলকির সঙ্গে দেখা, সে সন্ধ্যায় খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি, আজ সারাদিন কোথায় ছিলি, খেলতে এলি না কিছু না? পরে গুলকি অবিশ্বাসের হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি, এই দেখ পুটলি, কার্তিক গোয়ালার বাড়ি গিয়ে গাড়ি উঠবো, আয় না আমার সঙ্গে একটু এগিয়ে দিবি। গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল। বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার বাড়ি গোয়ালাপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা শাটিনের জামাটার দিকে আঙুল দেখায় কহিল, তোমার এই আঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা, তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল, অর্থাৎ যদি তুমি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে চোখ ফিরাইতেই অপু দেখিতে পাইল, মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল, আগামী মাসের এমন দিনটাতে উহারা কোথায় কত দূরে চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূর এসে গিয়েছিস, তোর বাড়িতে হয়তো আবার বকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবো না, আমরা কাশি চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকি আরেকবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী, এমন একটা তিথি। সে এদিকে আর কখনো আসে নাই, কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেক দিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথে দূর প্রান্তে গাছপালার ফাঁকি পূর্ণচন্দ্র উঠিতেছে, বা চতুর্দশীর চন্দ্র, তাহার ঠিক মনে ছিল না। পিছনে পিছনে অল্প দিনের পরিচিতা অনাথা অবোধ ঝাঁকড়াচুল ছোট্ট একটি মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিয়াছে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী। শেষ হলো 9ম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।